সুপারস্টার ধ্রুবা সার্জিয়া, সঞ্জয় দত্ত, শিল্পা শেট্টি অভিনীত কেডি দ্য ডেভিল মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা দোকানের পাশে একটা অটো দাঁড়িয়ে আছে। দোকান থেকে বাবা কিছু জিনিস কিনে তার বাচ্চাটাকে দিয়ে গাড়িতে ওঠে। সাথে সাথে একটা ট্রাক এসে গাড়িটাকে মেরে দেয়। তার পরপরই দেখা যায় শহরের মধ্যে আরও অনেক জায়গাতে খুন খারাপা হচ্ছিল, যেখানেই মারা হচ্ছিল পুরো পরিবারকে শেষ করে দেওয়া হচ্ছিল। কে এই তাণ্ডব লীলা চালাচ্ছে সেটা একটু সামনে গিয়েই জানা যাবে। দেখা যায় একটা বিয়ের মণ্ডপ। এখানে এক আইপিএস অফিসারের মেয়ের বিয়ে হচ্ছে। ওনার নাম সোরাপ্পা। খুব সুন্দরভাবে বিয়েটা সম্পন্ন হচ্ছিল, তবে হঠাৎ করে সেখানে অনেক পুলিশ অফিসার চলে আসে। এখানে কি ঘটেছিল কিছুই বুঝে উঠতে পারছিল না সুরাপ্পা। তার পরপরই ডিউটিরত পুলিশ অফিসার এসে জানায় এখানে সুরাপ্পার পরিবার বাদে যারা আছেন সবাই বাইরে চলে যান। তখন মানুষজন তো হৈহুল্লো করে সেখান থেকে বেরিয়ে যায়। সুরাপ্পা তখন ওকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন পুলিশ অফিসারটা জানায়, স্যার আপনার সাথে সেদিন যারা যারা ছিল তাদের সবার পরিবারকেই মেরে দিচ্ছে কেউ একজন, তো হয়তোবা আপনার পরিবারের ওপরও বিপদ আসতে পারে। এর জন্য আমরা এসেছি এখানে আপনাকে প্রোটেক্ট করার জন্য। তখন সুরাপ্পা বলে, ও আচ্ছা, তাহলে সে শহরের মধ্যে ঢুকে পড়েছে। এখানে তিনি যে কার কথা বলছেন সেটা আর জানা যায় না। তার পরপরই সোরাপ্পা একটা গল্প বলতে শুরু করেন। সাল 1975। তখন এই প্রদেশে কুস্তিটা অনেক ফেমাস ছিল। একজন ভালো কুস্তিগিরকে সবাই সম্মান করত, এমনকি তাকে সবাই ভয়ও করত। এমনই একজন কুস্তিগির ছিল এই প্রদেশেই। ওর সামনে দাঁড়ানোর মতো কুস্তিগির গোটা প্রদেশের মধ্যেও একজনকেও খুঁজে পাওয়া যেত না। অনেক ভালো ভালো কুস্তিগিরকে সে মাটি খাইয়ে ছাড়ত। আসলে মানুষ মারা যাওয়ার পরে মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু এই মাটি থেকে উঠে এসেছিল সেই দানবটা। ওর নাম দেবা। সে কুস্তিতে এতটাই ভালো ছিল যে সবাই ওকে একটা নামও দিয়েছিল, ডাক দেবা। তবে সে শুধু কুস্তিতেই সীমাবদ্ধ থাকেনি। আস্তে আস্তে সে তার ভয়ের সাম্রাজ্য বাড়াতে থাকে। সন্ত্রাসের পথ বেছে নেয় দেবা। এভাবে কয়েক বছর কেটে যাওয়ার পরে গোটার রাজ্যে ওর প্রভাব বিস্তার হয়ে যায়। সবাই ওকে ভয় পাচ্ছিল এখন। এমনকি পুলিশরাও ওর সামনে যাবার সাহস পেত না। কেউ যদি এখানে নতুন ট্রান্সফার হয়ে আসতো আর যদি না জেনে দেবার বিরুদ্ধে কিছু করতে যেত, তাহলে তার পরিণতি হতো খুবই খারাপ। তার মাথা ন্যাড়া করে তার সঙ্গে মজা করত দেবা। পুরো প্রদেশের সবাই তাকে জমের মতো ভয় পেত, যেন সে মানুষ নয়, সাক্ষাৎ শয়তান। দেবার আবার একটা ডান হাত ছিল, ওর নাম কাভি। আসলে দেবাকে যে কেউ কিছু করবে ওরা তো কাভিকেই পার করতে পারত না। কাভিও ছিল অনেক ভয়ঙ্কর একজন মানুষ। সে যখন অন্য মানুষকে মারত তখন এটার মধ্যেই সে শান্তি খুঁজে পেত। মানুষকে মারলে যেন তার মন শান্তিতে ভরে যেত। সে দেবার পাশে থাকার জন্য কেউ তাকে টাচও করতে পারত না। আর দেবাকে পেছন থেকে ব্যাকআপ দিত স্বয়ং সিএম। এজন্যই পুলিশ প্রশাসনও ওর বিরুদ্ধে কিছু করার সাহস পেত না। যদিও দেবা যে এলাকাটাতে থাকতো সেই এলাকার এমএলএ ছিল বিরোধী দলের, কিন্তু তার তো কোনো কমান্ডই মানত না পুলিশ প্রশাসন। দেবাকে ধরার জন্য একটা স্পেশাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়, আর সেটাই হচ্ছে এই সুরাপ্পা। তাকে ফুল পাওয়ার দেওয়া হলেও সে দেবার কিছুই করতে পারছিল না। আসলে এখন যে এই গল্পটা বলছে সেটাই হচ্ছে এই স্পেশাল অফিসার সুরাপ্পা। একদিন একটা জায়গাতে এসেছিল দেবা। সেখানে একটা সাংবাদিক লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলছিল। তখন দেবা তার গাড়ি থেকে এক হাতে তলোয়ার আর আরেক হাতে একটা বন্দুক নিয়ে পোজ দিয়ে ছবি তুলতে বলে। আসলে সে জানতো যে তার কেউ কিছুই করতে পারবে না, এর জন্য সে অনেক বেশি অ্যারোগেন্ট হয়ে গিয়েছিল। এর পরপরই দেবা চলে আসে একটা কাবাডির ময়দানে। সেখানে সে নিজেই নেমে পড়ে কাবাডি খেলতে। ওর বিপরীতে যে দলটা ছিল তাদের মধ্যকার সবাই ছিল আবার সুরাপ্পার লোক। মানে দেবাকে জানে মারার জন্য ওদেরকে হায়ার করে এনেছিল বাহির থেকে সুরাপ্পা। এরা সবাই এক একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর সন্ত্রাসী। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় খেলা। দেবা যখন ওদের কোর্টে যায় তখন কয়েকজন মিলে খানিকটা ঘায়েল করে ফেলে দেবাকে, তবে সেও তো কম নয়। তারপর খেলার মাধ্যমেই মারতে শুরু করে ওদেরকে। দেখতে দেখতেই শেষ হয়ে যায় খেলা, কিন্তু দেবার তাণ্ডবলীলাটা শেষ হয় না। এক এক করে ওর বিপরীত দলের সবাইকেই মেরে ফেলছিল দেবা। তারপর ওদের মধ্যকার যে লিডার ছিল তার মাথাটা কেটে নিয়ে চলে আসে থানায়। সেখানে জমা দেয় আর বলে, মাথাটা পাওয়া গেছে কিন্তু এর বডি তো পাওয়া যায়নি এখনো, এর জন্য আমি এফআইআর করতে এসেছি, আপনারা কি একটু খুঁজে দিবেন। আসলে সে মজা নিচ্ছিল পুলিশদের সাথে। একজন সন্ত্রাসী কতটা ভয়ঙ্কর হলে থানায় এসে এরকম কাজকর্ম করতে পারে বলতে পারেন। তারপর সে সুরাপ্পার কাছে গিয়ে ওকে বলে, তুই আমাকে মারার জন্য বাহির থেকে মানুষ ভাড়া করে নিয়ে এসেছিলি, কিন্তু তুই আমার কিছুই করতে পারবি না। তোর যত ইচ্ছা তুই চেষ্টা করতে পারিস, আমার কোনো সমস্যা নেই।
আমি জানি তুই আমার কিচ্ছুটি ছিঁড়তেও পারবি না। ওর এমন কথা শুনে সেই থানায় থাকা সকল পুলিশেই ভয়ে কেঁপে উঠেছিল। এর পরপরই কাহিনীতে এন্ট্রি হয় কালিদাসা নামের একজনের। আসলে ওরই শর্ট ফর্ম কেডি। দেখা যায় কালী একটা সাইকেল নিয়ে কুস্তির ময়দানে চলে আসে। সেখানে সবাই কালীকে বোকাশোকা মানুষ হিসেবেই জানত। তবে এই জায়গাতে প্রত্যেক দিনই আসতো কালী। সে আবার দেবার অনেক বড় মাপের একজন ভক্ত। এই কুস্তির ময়দান থেকে দেবার যাত্রাটা শুরু হয়েছিল। ঠিক এই কারণেই দেবার জন্য এখানে সবসময় একটা চেয়ার সংরক্ষণ করা থাকে। আর কালীও এখানে দেবাকে একটাবার দেখার জন্য প্রত্যেক দিনই আসতো। কবে যে দেবা আসবে সেটা তো সে জানে না, যখনই আসুক যেন ওর সাথে দেখা হয়। সে যদিও কুস্তি খেলতো না, কিন্তু এখানকার সবকিছুই তার জানা। সে এমন কোনো কুস্তির দাও নেই যেটা জানে না। এখানে এসে ঘোরাঘুরি করতে থাকলে হঠাৎ করেই একটা বাচ্চা এসে ওকে বলে, তোর ভাই তোকে ডেকেছে। এই কথাটা শুনে অবাক হয়ে যায় কালী, কারণ তার ভাই অনেক দিন হলো ওর সাথে কথা বলে না। কয় বছর হয়ে গেছে সেটাও ভুলে গেছে কালী। যেদিন কালী স্কুল থেকে পালিয়েছিল সেদিন থেকেই ওর ভাই আর ওর সঙ্গে কথা বলে না। এরপরে অবশ্য কালী আর সেই স্কুলে কখনো ফিরেও যায়নি। ভাই ওকে কেন ডেকেছে এটা জানার জন্য তাড়াহুড়ো করে চলে আসে বাড়িতে। ওর ভাই ছিল আসলে স্কুলের মাস্টার, ওনার নাম ধর্মা। সে স্কুলে যাবে কিন্তু দেখতে পায় ওর স্কুটিটা পাংচার। এতে সময় মতো স্কুলে যেতে হলে কালীর সাইকেলে করেই তাকে যেতে হবে। তারপরে অনেক কথা শোনাতে থাকে কালীকে, কিন্তু একটা কথাও তাকে ডাইরেক্টলি বলে না, তার বোনদেরকে দিয়ে বলায়। এরপর কালী তার ভাইকে পেছনে নিয়ে ওনাকে স্কুলে দিয়ে আসে। তারপর থেকে প্রত্যেক দিন সকালবেলাতেই কালী তার ভাইয়ের স্কুটিটার চাকার হাওয়া ছেড়ে দিত। সে এটা ভেবেই কাজ করতো যে তাহলে হয়তোবা তার ভাই ওর সাইকেলে করে প্রত্যেক দিন যাওয়া আসা করবে। কিন্তু এমনটা হয় না, ওর মনের আশার পূরণ হয় না। পরের দিন যখন ওর ভাই বের হয়ে দেখে যে ওর স্কুটিতে আজকেও হাওয়া নেই, তখন সে পাশ থেকে একটা স্কুটি ডেকে তার স্কুটিতে করে চলে যায় স্কুলে। কালী সবসময় তার ভাইয়ের কাছাকাছি আসার চেষ্টা করত, কারণ তার বাবা তো বেঁচে নেই। বড় ভাইকেই বাবার মতো সম্মান করত কালী। কিন্তু কালী তার ভাইয়ের কথা অমান্য করে স্কুল ছেড়ে দেওয়াতে তার ভাই আর ওর সঙ্গে কথা বলে না, এমনকি তার সঙ্গে চোখে চোখও মেলায় না। এভাবেই দিন কাটতে থাকে। অন্যদিকে দেখা যায় সিএম এর শালার একটা ফ্যাক্টরি আছে। সেখানে কর্মচারীরা আন্দোলন করছিল, কারণ তাদের কয়েকটা দাবি তো আছে। সেটা না মানা পর্যন্ত তারা কাজে ফিরে যেতে চায় না। তবে সিএম এর শালা সাফ সাফ জানিয়ে দেয় যে এগুলো মানা কোনোভাবেই পসিবল নয়। আর ওর দুলাভাইয়ের পাওয়ার ব্যবহার করে সেখানে পুলিশ প্রোটোকলও আনায়। অনেক কয়দিন হয়ে গেলেও এখান থেকে শ্রমিকরা কোনো মতেই যাচ্ছিল না। তখন সিএম এর শালা পুলিশদেরকে বলে, ওদের ওপরে লাঠি চার্জ করো, আর তাতেও যদি কাজ না হয় তাহলে গুলি করো ওদের ওপর। যেভাবেই হোক এখানে আমি আর কোনো লোক দেখতে চাই না। এরপর শুরু হয়ে যায় সেই শ্রমিকদের ওপর লাঠিচার্জ। এখানকার অবস্থা খুব বাজে হয়ে যায় দেখতে দেখতেই। চারদিকে শুধু মানুষের আর্তনাদ ভেসে বেড়াচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আবার দেখা যায় সেখানে মানুষের ভিড় ঠেলে একটা গাড়ি নিয়ে সামনে চলে আসে। উনি আসলে এই এলাকার এমএলএ, ওনার নাম আন্নায়াপ্পা। তিনি আসার পরপরই এখানে পুলিশরাও থেমে যায়, সাথে শ্রমিকরাও। আসলে এই এলাকার সবাই ওনাকে খুবই মান্য করত। তারপর তিনি এসেই বলতে থাকে, এখানে শ্রমিকরা যে ডিমান্ড করেছে এটা মানতে হবে, আর যদি মানতে না পারো তাহলে ফ্যাক্টরিটা বন্ধই থাকবে। কিন্তু ওর কোনো কথাই যেন কানে ঢুকছিল না সিএম এর শালার। আর উনাকে বলে, তোমাদের ঠিকানা নিচে, তো তোমরা নিচেই থাকো, আমাদের বরাবর হওয়ার চেষ্টা করো না। এরপরে অবশ্য সেখানে আগুন জ্বলতে থাকে একটা গাড়ি আনা হয়। সেটার ওপরে ওঠে বেলকুনির কাছাকাছি যায় আন্নায়াপ্পা। তারপর ওর চোখে চোখ রেখে বলে, আমি যেটা বলেছি সেটাই হবে, তুই গিয়ে তোর দুলাভাইকে বলে দিস। সে যদি পারে তাহলে কিছু যেন করে দেখায়। আসলে ইনাকে এই এলাকার সবাই খুবই মান্য করত, এই জন্য প্রত্যেকবার নির্বাচনে ওকেই বিজয়ী করত। অন্যদিকে দেখা যায় ধর্মা যে স্কুলে পড়াতো সেই স্কুলের অবস্থাটা খুবই শোচনীয়। বৃষ্টি আসার সাথে সাথে স্কুলের চালের বিভিন্ন জায়গা দিয়ে পানি পড়তে থাকে স্কুল রুমের মধ্যে। এগুলো ঠিক করার অনেক চেষ্টা করে ধর্মা, কিন্তু কোনোভাবেই ঠিক করতে পারে না, কারণ চালের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল। স্কুলের ভেতরে থাকা বাচ্চাদের বইপত্র পর্যন্ত ভিজে যাচ্ছিল। এখন সে বুঝতে পারে যে তাকে কিছু একটা করতে হবে। এর পরপরই ধর্মা চলে আসে ওদের এলাকার এমএলএদের বাড়িতে। আসলে আন্নায়াপ্পা ছিল ধর্মার বন্ধু, আর পারিবারিকভাবে ওদের সম্পর্কটা ছিল অনেক আগে থেকেই। ধর্মা যে এখানে আসছে এটা জানতে পেরে ঘরের সবকিছু মানুষদের ঠিকঠাক করিয়ে নেয় আন্নায়াপ্পা, কারণ যখনই ধর্মা তার বাড়িতে আসতো তখন কোনো না কোনো খুদ বের করেই ছাড়ত। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে ধর্মা। এসেই ওকে বলে, আমাদের স্কুলের অবস্থা খুবই শোচনীয়, স্কুলের চালটা ভালোভাবে ঠিকঠাক করতে হবে, নাহলে বাচ্চাদের তো ওখানে আর পড়াতে পারছি না আমি। গতকালকের বৃষ্টিতে ওদের বইগুলো সব ভিজে গেছে।
এখন আবার সবাইকে নতুন বই খাতা কিনে দিতে হবে। তো তুমি সেটা কবে ঠিক করে দিবে সেটা আমাকে জানাও। ওরা কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করেই ধারমার শার্টের কিছু একটা লেগে যায়। তখন আন্না আপা ওকে অন্য একটা শার্ট দিয়ে পাল্টিয়ে নিতে বলে। শার্টটা পাল্টানোর সময় দেখা যায় ওর শরীরে একটা ট্যাটু করা। এটা আসলে একটা মেয়ের নামের ট্যাটু। এই ট্যাটুটা দেখে আন্না আপা ওকে বলে, অনেক হয়েছে, এবার একটা বিয়ে করে নিলেই তো পারিস। কতদিন আর ওই মেয়ের জন্য তুই অপেক্ষা করবি? তবে এগুলো নিয়ে কোনো কথাই বলে না ধারমা, আর সাথে জানায় সামনের সপ্তাহে আমার ছোট বোনের বিয়ে। এদিকে দেখা যায় গ্রামের বাজারে একটা কেরোসিনের দোকান আছে কালী। ওর দোকানটা মোটামুটি ভালোই চলছে। কিছুক্ষণের মধ্যেই সেই বাজারের মধ্যে এন্ট্রি হয় একটা মেয়ের। এই মেয়েটা অনেক কথা বলতো। ওর কাউকে কোনোভাবেই সে ভাও দিত না। সবার সাথে সবসময় ঝামেলা লেগেই থাকতো এই মেয়েটার। ওর নাম লক্ষ্মী। কালী ওকে খুবই পছন্দ করত, কিন্তু ওর সামনে গিয়ে বলার সাহস নেই কালীর। শুধু ফাঁক ফাঁক দিয়েই ওকে দেখত। সবার সাথে মেয়েটার ব্যবহার ছিল খুবই নোংরা। ওকে দেখে মেয়ে বলে মনেই হতো না। তার পরপরই লক্ষ্মী চলে আসে সেই কেরোসিনের দোকানে। ওকে দেখে তো পালিয়েছিল কালী। সেখান থেকে তেল নেওয়ার সময় কালীর সহযোগী মাপে একটু কম দেয়। এটা নিয়ে তো হুলুস্থুলুস অবস্থা করে ফেলে লক্ষ্মী। অবস্থা হাত থেকে বেরিয়ে যেতে লাগলে সেখানে চলে আসে কালী, আর ওকে থামানোর অনেক করে চেষ্টা করে। কিন্তু ওই যে আগেই বলেছিলাম, মেয়েটা কারো কথাই শোনে না। তো এখানের সিনটাও ঠিক তেমনই হয়, আর সে সিন ক্রিয়েট করতে থাকে। তখন কালী অবশ্য ওর সাথে একটা ডিল করতে চায়। লক্ষ্মী তখন জানায়, আজকে সন্ধ্যাবেলাতে তুমি আমাদের বাড়িতে মাংস নিয়ে আসবে, তারপরে তোমার সাথে আমি এগুলো নিয়ে কথা বলবো। এটা বলেই সেখান থেকে চলে যায় লক্ষ্মী। সেদিন সন্ধ্যাবেলাতেই ওর বাড়িতে চলে যায় কালী। দেখা যায় লক্ষ্মীর বাবা নেই। ও ছোট থাকতে ওর বাবা মারা গিয়েছিল। ওর মা ওকে একাই পেলে পুষে বড় করেছে। ওকে শাসন করার কেউ না থাকাতে এমন বিগড়ে গিয়েছিল লক্ষ্মী। ওর মা আবার কানে একটু কম শুনত। সেখানে এসে মাংসটা ধরিয়ে দেয়। মাংসটা নিয়েই লক্ষ্মী বলে, আজকে কথা বলার আমার কোনো মুডই নেই। কালকে সকালবেলাতে আইসো, তোমার সাথে কালকে আমি ওই বিষয় নিয়ে কথা বলবো। আর অন্য কোনো উপায় না থাকাতে সেখান থেকে চলে যেতে হয় কালীকে। পরদিন সকালবেলাতেই কালীর দোকানে চলে আসে লক্ষ্মীর সেই বান্ধবীটা, আর এসেই ওকে জানায়, লক্ষ্মী তোমাকে ডেকেছে, ওই যে ওখানে বসে আছে। তখন কালীও যেতে চাইলে তার বন্ধু ওকে যেতে যায় না, আর বলে, তুই তো এই দোকানের মালিক, তুই কেন কারো কথা শুনছিস? তখন কালীও আর যায় না। এই ব্যাপারটা যখন বান্ধবী লক্ষ্মীকে জানায়, তখন লক্ষ্মী সেখান থেকেই জোরে জোরে ডাকতে থাকে কালীকে। কিন্তু তারপরেও কালী জানায় যে, আমি এখান থেকে যেতে পারবো না, তোমার যদি প্রয়োজন থাকে তাহলে তুমি এখানে এসো। এটা শুনে লক্ষ্মী খানিকটা রাগান্বিত হয় আর বলে, ধারমা তোর যেন কে হয়? সে তো স্কুলে মাস্টারি করে, তাই না? মানুষজনকে ভালো মন্দের বাস বিচার করতে শেখায়। সে যদি জানতে পারে যে তার ভাই গোটা এলাকার মানুষদের সঙ্গে 2 নম্বরই করছে, তাহলে সে তোর সঙ্গে কি করবে একবার চিন্তা করে দেখতো। এই কথাটা শুনেই তাড়াহুড়ো করে লক্ষ্মীর কাছে চলে যায় কালী, আর গিয়েই বলে, এগুলো করার কি দরকার, চলো আমরা একটা সমঝোতায় আসি। তখন লক্ষ্মী জানায়, ঠিক আছে, আজকে বিকেলবেলাতে একটা সিনেমা লাগবে আমাদের পাশের হলে, সেখানে গিয়ে তুই টিকিট কিনে দিবি আমাদের, তাহলে আমি তোকে ক্ষমা করব কি না সেটা ভেবে দেখব। আর অন্য কোনো উপায় না থাকায় কালীও রাজি হয়ে যায় ওর শর্তে। সেদিন বিকেলবেলাতেই কালী চলে আসে সিনেমা হলের সামনে। সেখান থেকে 4টা টিকিট কিনে নেয়। 2টা দেয় লক্ষ্মীকে আর 2টা নিজেদের জন্য রাখে। ওরা সিনেমা হলের মধ্যে ঢুকতে যাবে, ঠিক তখনই সেখানে দেবার গাড়ি এসে পৌঁছে। এটা দেখে তো খুবই খুশি হয়ে গিয়েছিল কালী। তারপর দেবার সঙ্গে কথা বলার খুবই চেষ্টা করে কালী, কিন্তু কোনোভাবেই ওর ধারে কাছেও যেতে পারে না। ওই সময়টা আবার সেখানে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। তখন দেবা একটা ছাতা নিয়ে গাড়ির অন্য দরজাতে যায় এবং গাড়ির গেটটা খুলে দেয়। গাড়ির ভেতর থেকে বের হয়ে আসে দেবার বউ, ওর নাম সত্যবতী। এখানে দেবাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে তার বউকে খুবই ভালোবাসে আর অনেক প্রায়োরিটিও দেয়। যেখানে দেবার কথায় বাঘে সিংহে এক ঘাটে জল খায়, সেখানে দেবা তার বউকে ছাতি ধরে নিয়ে যাচ্ছে হলের দিকে। ওদের আশেপাশে ছিল অনেক চেলাপেলা। এটা দেখে খানিকটা বিরক্ত হয় সত্যবতী, আর ওকে বলে, একটা সিনেমা দেখবো, তাও তুমি তোমার এই লোকজনকে নিয়ে এসেছো? ওরা হলের মধ্যে থাকলে আমি একদমই কমফোর্টেবল ফিল করব না। ব্যাপারটা কিন্তু আমার একদমই পছন্দ হচ্ছে না। এই কথাটা শুনে দেবা আবার ওর লোকজনকে বাহিরেই থাকতে বলে, আর সে এবং সত্যবতী ঢুকে পড়ে হলের মধ্যে। সিনেমা শুরু হয়ে যায়। ওরা দুজনে একটা জায়গাতে বসেছিল। ওদের এক পাশে বসেছিল লক্ষ্মী এবং তার বান্ধবী, আর অন্য পাশে বসেছিল কালী এবং তার বন্ধু। সেই সময়টায় কালী শুধু দেবাকেই তাকিয়ে তাকিয়ে দেখছিল, এমনকি ওনাকে ফ্লাইং কিসও দেয় সে। কিন্তু কালী এমন একটা পজিশন থেকে এগুলো করছিল যেটা থেকে লক্ষ্মী ওকে দেখে মনে করছিল যে হয়তো বা তাকেই করছে।
তবে সে এগুলোর কোনো কিছুই কেয়ার করে না। হলের মধ্যে সবাই খুব সুন্দরভাবেই সিনেমাটা এনজয় করছিল। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় কয়েকজন সেখানে উঠে আসে এবং দেবার চোখে মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। এটাতে একদমই তাকাতে পারছিল না দেবা। তার পরপরই আবার সেই হলের ভেতরে অনেক মানুষ হাতে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে এগিয়ে আসতে থাকে ওদের দিকে। দেবাকে কয়েক জায়গায় ঘায়েলও করে ফেলে ওরা। ব্যাপারটাতে সত্যবতী তো অনেক প্যানিকে পড়ে যায়, আর সে তাদেরকে এদিক ওদিকে ছুটতে থাকে। সাথে তিনি বারবার কাভিরের নাম ধরেও ডাকছিল, কিন্তু ওরা হলের বাইরে থাকায় শুনতে পাচ্ছিল না যে ভেতরে কি ঘটছে। কিছুক্ষণের মধ্যেই আরও অনেকজন ওকে অ্যাটাক করার জন্য প্রস্তুতি নেয়। তখন এই ব্যাপারটা দেখে আবার কালী ওদের কাছে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা ছুঁড়ে মারে, আর সেটা দিয়ে চোখ মুখ ধুয়ে নিতে বলে। কিন্তু ও যে কী কথা বলছিল এটা বুঝতে পারে না সত্যবতী। তখন কালী তার নিজের মাথাতে 2টা কাচের বোতল ভেঙে দেখায় যে এইভাবে করেন। সাথে সাথে সত্যবতীও ঠিক তেমনটাই করে, আর দেবার মাথাতে 2টা কাচের বোতল মেরে ভেঙে ফেলে। সেই বোতল থেকে পানি বের হয়ে ওর চোখ মুখ ধুয়ে যায়। দেখা যায় রক্তবর্ণের চোখ বেরিয়ে আসে। এই হলের মধ্যে থাকা কারোরই এবার আর বেঁচে থাকার কোনো আশা নেই। তারপর মারতে শুরু করে দেয় দেবা, আর পাশ থেকে শুধু বাহবা দিচ্ছিল কালী। ভেতরে সব হট্টগোলের আওয়াজ শুনতে পায় বাহির থেকে কাভিও। এরপর ওরা সবাই ঢুকে পড়ে ভেতরে। তখন সত্যবতী ওদেরকে বলে, হলের সব দরজা জ্বালানো সবকিছু বন্ধ করে দাও, এখান থেকে যেন একজনও পালিয়ে যেতে না পারে। তারপর শুরু হয়ে যায় দেবার তাণ্ডব। সবাইকে একদম কচুকাটা করতে থাকে দেবা। এতগুলো মানুষও দেবার সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না, আর এগুলো খুব সুন্দরভাবেই পর্যবেক্ষণ করছিল কালী। সে দেবার সঙ্গে অনেক আগে থেকেই দেখা করতে চাইতো, কিন্তু আজকে যে এইভাবে তাকে অ্যাকশন করতে দেখবে এটা কোনো দিনও ভাবেনি সে। এরপর সবাইকে মারতে মারতে বাইরে চলে আসে দেবা। তখন সত্যবতীর মাথায় ছাতাটা ধরেছিল কালী। আসলে কালী যে দেবাকে এতটা সম্মান করত এর পেছনেও একটা কাহিনী আছে। কালী যখন অনেক ছোট ছিল তখন একবার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল ওর রক্তের খুবই প্রয়োজন ছিল। তখন কালীকে রক্ত দিয়েছিল দেবা, আর এরপর থেকেই ওর অনেক বড় ফ্যান হয়ে যায় কালী। দেবা যাই করুক না কেন ওর সব কিছুই ভালোই লাগতো কালীর। পরদিন সকালবেলাতে কালী যখন বাজার দিয়ে ঘুরছিল তখন একটা ফ্যাক্টরির জানালা দিয়ে দেখতে পায় সেখানে লক্ষ্মী তার গায়ে পারফিউম মাখছে। তারপর একটা পারফিউম আবার সামলেও ফেলে তার শাড়ির ভেতর। এটা দেখে কালী বুঝতে পারে এবার আমার সুযোগ এসেছে। তুমি আমাকে অনেক জ্বালিয়েছ মনু, এবার আমি তোমাকে দেখে নেব। সেই ফ্যাক্টরিতে কাজ শেষ করে লক্ষ্মী যখন বের হয় তখন কালীকে সে বিভিন্ন আদেশ করলেও এর একটাও শুনছিল না কালী। তখন লক্ষ্মী আবার ওকে ভয় দেখায়, কিন্তু এতেও লাভ হয় না। কালী ওর কাছে গিয়ে বলে, তুমি একটু আগে ঘরের মধ্যে যা করলে আমি কিন্তু সব দেখে ফেলেছি। এটা যদি গিয়ে আমি তোমার মালিককে বলে দিই তাহলে তোমার সঙ্গে কি করবে তোমার কোনো ধারণা আছে? একবার তো তোমার ওই মালিকের একজন কয়েক ফোঁটা পারফিউম চুরি করেছিল, এর জন্য তার কাপড় চোপড় খুলে কোথায় কোথায় যে মেরেছিল তার কি বলবো তোমায়। আর তুমি তো পুরো বোতলই মেরে দিয়েছো। এবার একবার চিন্তা করে দেখো যে তোমার কি অবস্থা করবে। এগুলো শুনে খানিকটা হকচকিয়ে যায় সে, আর কালীকে পাশে ডেকে আনে এবং বলতে থাকে, আমার মালিককে জানানোর কি প্রয়োজন, চলো না আমরা সমঝোতায় আসি। তখন ওরা অবশ্য সমঝোতায় আসে যে কেউই আর কারো পিছে লাগবে না, কারোর জন্য কেউ ঝামেলা হয়ে দাঁড়াবে না। লক্ষ্মীকে তো আগে থেকেই পছন্দ করতো কালী, এর জন্য ওর সঙ্গে ঘোরাঘুরিটা বাড়িয়ে দেয়, আর তাকে একটা রিকোয়েস্টও করে সে যেন সত্যবতী যেমন করে চুল বাঁধে তেমন করে চুল বাঁধে। লক্ষ্মী তখন ওর এই কথাটা রাখে এবং পরদিন থেকেই সত্যবতীর মতো করে চুল বাঁধতে শুরু করে। এভাবে চুল বাঁধাতে ওকে খুব সুন্দরী দেখা যাচ্ছিল। একদিন বিকেলবেলাতে লক্ষ্মীর বাড়ির কাছাকাছি চলে আসে কালী। সে বলতে থাকে আজকে তার মায়ের কাছে গিয়ে বিয়ের পারমিশন চাইবে, কিন্তু যখনই লক্ষ্মীর মা বাহিরে বের হয় তখনই সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। লক্ষ্মী তখন তার মাকে গিয়ে বলে, আমাকে একজন বিয়ে করতে চায় মা, এর জন্য এসেছিল তোমার সাথে কথা বলবে বলে, কিন্তু তোমাকে বের হতে দেখেই তো সে ভয়ে পালিয়েছে। এরপর অনেক কাঠখড়ি ফোড়ানোর পরে ওদের দুজনের বিয়েটা ঠিক হয়ে যায়। পরদিন সকালবেলাতেই প্রত্যেক দিনের মতো কালী চলে এসেছিল সেই কুস্তির ময়দানে। সেদিন আবার সেখানে চলে আসে দেবা। আসলে এখান থেকেই তার জীবনের শুরু হয়েছিল, এর জন্য মাঝে মধ্যে গুরুজির সঙ্গে দেখা করতে আসতো দেবা। এখানে আসার পরপরই গুরুজি দেবাকে বলে তুই কি এখনো কুস্তি করতে পারিস নাকি সবকিছু ভুলে গেছিস? দেবা জানে, আপনি আমাকে একবার টেস্ট করেই দেখুন না গুরুজি, আপনার এখানকার যে বেস্ট ফাইটার আছে তার সাথে আমাকে ময়দানে পাঠান, দেখা যাবে যে কে কেমন পারে। তখন তেমনটাই করা হয়। এই জায়গাতে থাকা সবচাইতে ভালো ফাইটারকে পাঠানো হয় দেবার সঙ্গে ফাইট করার জন্য। প্রথমে খানিকক্ষণ ভালোই ফাইট হয়,
সেই কুস্তিগিরকে বিভিন্ন ডিরেকশন দিচ্ছিল ওস্তাদ, আর দেবার দিকে হয়ে কথা বলছিল কালী। তবে দেবা তো এমনিতেই পুরো রাজ্যের মধ্যে সবচাইতে ভালো ফাইটার, এর জন্য তার তো কোনো ডিরেকশনের প্রয়োজন নেই। খুব সুন্দরভাবেই এই ম্যাচটা জিতে যায় দেবা। তখন গুরুজি ওকে বলে, তাহলে তুই এখনো ভুলিসনি কুস্তি করা। দেবা জানায়, আমার রক্তে মিশে আছে কুস্তি, এটা আমি কিভাবে ভুলতে পারি উস্তাদ। তার পরপরই পাশ থেকে আচমকাই কালী বলে ওঠে, আপনি আরও আগেই জিতে যেতে পারতেন। আপনি কয়েকটা ভুল করেছিলেন এই ম্যাচটার মধ্যে। আপনার বিপরীত ফাইটারটা যদি আর একটু ভালো হতো তাহলে আপনাকে মুহূর্তের মধ্যেই সে হারিয়ে দিত। এই কথাটা শুনে সেখানে থাকা সবাই তো হতবাক। দেবার লোকেরা তো ওর ওপরে ক্ষুব্ধ হয়ে যায়। আর গুরুজি তখন কালীকে বলে, তুই কুস্তির কি বুঝিস? তুই ঝামেলায় পড়ার আগে তুই এখান থেকে চলে যেত। গুরুজির কথা শুনে সেখান থেকে চলেই যাচ্ছিল কালী। তখনই ওর গায়ে হাত দিয়ে ওকে ডাকে দেয় দেবার, বলে, আমার কি ভুল হয়েছিল? তুই কি আমার সাথে ফাইট করবি? এই কথাটা শুনে তো খুবই খুশি হয়ে যায় কালী, আর দেবার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়। সাথে এটাও জানায়, আজকের এই ম্যাচটা কিন্তু আমার জীবনের প্রথম কুস্তির ম্যাচ। এর জন্য দেবার পায়ে পড়ে সে আশীর্বাদও নেয়। তারপর শুরু হয়ে যায় ওদের ফাইট। কুস্তিটা শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেবাকে মাটিতে ফেলে দেয় কালী। এই ব্যাপারটাতে সবাই তো হতবাক, কারো মুখে কোনো কথাই নেই। আসলে দেবা হচ্ছে ওদের রাজ্যের সবচেয়ে ভালো ফাইটার, আর কালী তো কোনোদিন কুস্তি করতে নামেও নি। তার জীবনের প্রথম ম্যাচেই সে দেবার মতো একজন স্বনামধন্য ফাইটারকে হারিয়ে দিল। ব্যাপারটা আবার খুব ভালোভাবে নেয় না দেবার লোকজন, তবে কালীকে সাধুবাদ জানায় দেবা। এটাতে অনেক খুশি হয়ে যায় কালী, আর সেখান থেকে চলে আসে। এই খবরটা গোটা শহরে পৌঁছতে খুব একটা সময় লাগে না। কালী যখন তার কেরোসিনের দোকানে গিয়ে পৌঁছে তখন ওর দোকানের সামনেই অনেক মানুষ জমেছিল। সবাই শুধু ওকে বারবারই জিজ্ঞেস করছিল, তুই কি আসলেই দেবাকে হারিয়েছিস? কালীও তখন খুব খুশি হয়ে বলতে থাকে যে কিভাবে সে দেবাকে হারিয়েছে। একদম ডিটেইলে সে বর্ণনাটা করছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে আবার একটা সাংবাদিকও চলে আসে এবং কালীর একটা ছবি তুলে নেয়। এরপর সেটা পোস্ট করে দেয়। মুহূর্তের মধ্যেই কালী তো পুরো এলাকাতে ফেমাস। সবার মুখে এখন শুধু একটাই কথা, দেবাকে যদি কেউ হারাতে পারে সেটা হলো কালী। জীবনের প্রথম কুস্তির ফাইটে সে হারিয়ে দিয়েছে দেবাকে। এগুলো নিয়ে অনেক খবরাখবরও হয়, আর যেখানেই মানুষ গল্পগুজব করছিল শুধু এই টপিকেই। এই ব্যাপারগুলো আবার খুব ভালোভাবে নিচ্ছিল না দেবার লোকজনেরা। এর পরপরই দেখা যায় দেবা চলে আসে সিএম এর কাছে। সে আসলে এমএলএ এর টিকিট চাইতে এসেছিল, কিন্তু সিএম তখন জানায়, তোমাকে টিকিটটি দেওয়া যাবে না। তুমি একটা বাচ্চা ছেলের কাছে কুস্তিতে হেরে গিয়েছো, তোমাকে মানুষ ভোট দেবে বলে তো আমার মনে হয় না। এই কথাটা শুনে মনে মনে অনেক রাগান্বিত হয়ে যায় দেবা। তখন অবশ্য সিএম এর শালা ওনাকে জানায়, আপনি শুধু টিকিটটা দিন, বাকিটা দায়িত্ব আমাদের। তখন সিএমও ভরসা করে টিকিটটা দিয়ে দেয়। দেবাকে যে আসনের টিকিটটা দেওয়া হয়েছিল এই আসনের বিপরীত প্রার্থী আন্নায়াপ্পা। সে গত কয়েক টার্ম ধরেই এখানকার এমএলএ নির্বাচিত হয়ে আসছে, তো এই নির্বাচনটা খুব একটা সহজ হবে না দেবার জন্য। অন্যদিকে দেখা যায় কালীকে ডাকা হয় থানায়। ওকে খুব ভালোভাবে সম্মানের সহিত আনা হয়। তারপর ওকে জিজ্ঞেস করা হয় সে কিভাবে দেবাকে হারালো। এখানে অনেক সুন্দরভাবে ব্যাপারগুলো বর্ণনা করছিল কালী। সবকিছু শুনে কালীকে অবাক করে দিয়ে সুরাপ্পা জানায়, তোর জন্য একটা কাজ আছে, এটা শুধু এবং শুধুমাত্র তুই করতে পারবি। দেবাকে মারতে হবে, এর জন্য তুই অনেক টাকা এবং ধন দৌলত পাবি। তোর যা ইচ্ছা তুই তাই করতে পারবি এই টাকা দিয়ে। এই কথাটা শুনে যেন আকাশ থেকে পড়ে কালী, কারণ সে আজকে দেবার রক্তের জন্যই বেঁচে আছে। দেবাকে সে অনেকটা ভগবানের চোখেই দেখে, তাকে সে কোনোভাবেই মারতে পারবে না। এটা বলেই সেখান থেকে বেরিয়ে যায় কালী। এদিকে দেবা চলে আসে আন্নায়াপ্পার সঙ্গে দেখা করতে। ওর বাড়িতে ওই সময়টায় ধার্মা উপস্থিত ছিল। সেখানে এসেই কয়েক বস্তা টাকা ঢেলে দেয় দেবা, আর আন্নায়াপ্পাকে এবার নির্বাচন থেকে বসে যেতে বলে। কিন্তু সে তো ওই রকম মানুষ ছিলই না। সে জানায়, তুমি নির্বাচনে দাঁড়িয়েছো ভালো কথা, তোমার সাথে দেখা হবে নির্বাচনের মাঠে। জনগণ যাকে ভোট দিবে সেই জিতবে, তোমাকে দিলে তুমি আর আমাকে দিলে আমি। এই কথাগুলো শুনে আবার দেবার লোকজন খুবই ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু এগুলারও কিছুই পরোয়া করতো না আন্নায়াপ্পা। অন্যদিকে দেখা যায় কাভি যখন গাড়ি করে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কিছু মানুষ ওকে পোস্টার এনে ধরিয়ে দেয়। দেখা যায় এই পোস্টারগুলো ছাপিয়েছিল কালী, দেবার নিচে তার ছবি। আসলে দেবাকে সে এতটাই পছন্দ করত যে দেবার জন্য সে ক্যাম্পেইনও করছে। যদিও তার পারিবারিকভাবে সম্পর্ক ভালো ছিল আন্নায়াপ্পার সঙ্গে, তার ভাই তো আন্নায়াপ্পার জন্য ক্যানভাস করছে এবং ওরই ভোট করবে। সে দেবাকে এতটাই ভালোবাসে যে এগুলো কেয়ার করার কোনো টাইম নেই ওর কাছে। প্রথমে অবশ্যই ব্যাপারগুলো খুব ভালোভাবেই নেয় কাভি।
কিন্তু একজন ওকে বলে তুমি এত বছর ধরে এই জায়গাটা বানিয়ে নিয়েছো দেবার কাছে, সেটাতে এসে এখন বসে যাচ্ছে কালী। ওনার ছবির নিচে তোমার ছবি থাকার কথা ছিল, কিন্তু সেখানে এখন আছে কালীর ছবি। এটার মানে কি দাঁড়াচ্ছে তুমি কি বুঝতে পারছো? তুমি তোমার জায়গাটা হারাতে চলেছো। এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় কাভি। তার পরপরই কালীকে একটা ফার্ম হাউসে ডেকে পাঠায়। কালী তখন এসেই বলে আমাকে নাকি বস ডেকেছে, আর সাথে নাকি কেরোসিনও আনতে বলেছিল। তখন কাভি পাশেই অনেকগুলো নষ্ট কাগজ একসাথে দেখিয়ে বলে এগুলোর ওপরে তেল দিয়ে আগুন ধরিয়ে দে, দেখি তোর কেরোসিনের দম কতটুকু। তখন কালীও ঠিক তেমনটাই করে, কিন্তু দেখা যায় সেই কাগজগুলোর নিচেই ছিল সাংবাদিকটা, যে আসলে কালীকে ফেমাস করে দিয়েছিল। আর দেবাকে যে কালী হারিয়েছিল এই নিউজটা ওই সাংবাদিকটাই লিখেছিল। এর জন্যই আজকে ওকে মরতে হচ্ছে। আসলে দেবাও তার প্রথমবারের হার কোনোভাবেই মেনে নিতে পারেনি, আর এগুলো তার ইশারাতেই হচ্ছে। কালী সেই সাংবাদিকটাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তারপর অনেক কান্না করতে করতে মন খারাপ করে বাড়িতে এসে পৌঁছে কালী। এসেই দেখতে পায় ওর বাড়িতে আন্নাপ্পা এসে বসে আসছে। ঘরের মধ্যে ঢোকার পরপরই ওর ভাই ওকে যা ইচ্ছে তাই বলে গালিগালাজ করতে থাকে, যে সে কেন দেবার পোস্টার ছাপিয়েছে আর কেন সে দেবার ক্যানভাস করছে। এমনকি এক পর্যায়ে সে কালীকে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ওরা দুই ভাই দুই দলে যাওয়াতে মানুষ অনেক খারাপ খারাপ কথা বলা বলি করছে। এত কিছু শোনার পরেও কালী কোনো কথাই বলছিল না, আর ওর চোখ দিয়ে শুধু পানি বেগড়িয়ে পড়ছিল। এদিকে দেখা যায় বাজারের মধ্যে দিয়ে ঘুরছিল লাক্ষ্মী। তখনই সেখানে চলে আসে কাভি তার দলবল নিয়ে। লাক্ষ্মীকে আজে বাজে কথাবার্তাও বলতে থাকে। আসলে সে লাক্ষ্মীকে টার্গেট করেছিল কারণ সে কালীকে ঘায়েল করতে চায়, আর সে খুব ভালো করেই জানতো যে লাক্ষ্মী হলো কালীর ফিয়ন্সে। এর জন্য ওকে আজে বাজে অনেক অফার করছিল সে। তখন লাক্ষ্মী অবশ্য থেমে থাকে না, উল্টো জবাব দেয়। কিন্তু কাভি তো আর অন্য 10 জন মানুষের মতো ভালো নয়, এর জন্য সে লাক্ষ্মীকে খানিকটা উত্তম মাধ্যম দিতে শুরু করে। এই ব্যাপারটাতে অনেকটাই কান্না করতে থাকে লাক্ষ্মী। কিছুক্ষণের মধ্যেই সে কালীর তেলের দোকানে গিয়ে পৌঁছার ওকে টানতে টানতে বাহিরে বের করে আনে। সে দেবার বিরুদ্ধে আওয়াজ তুলতে চায়, কিন্তু এই ব্যাপারগুলো করতে ওকে অনেকবার বারণ করেছিল কালী। তারপরে ওর কোনো কথাই শোনে না লাক্ষ্মী, আর বাজারের মধ্যে দাঁড়িয়ে দেবার সম্পর্কে যা ইচ্ছে তাই বলতে থাকে। এক পর্যায়ে কালী ওকে বোঝাতে সক্ষম না হয়ে সেখান থেকে রেগে মেগে চলে যায়। পরদিন সকালবেলাতেই যখন লাক্ষ্মী ফ্যাক্টরিতে গিয়েছিল কাজ করার জন্য, তখন সেখানে চলে আসে কাভি। এসেই লাক্ষ্মীর সাথে বাজে বিহেভ করতে শুরু করে, ওকে ব্যাড টাচও করছিল। এবার অবশ্য লাক্ষ্মী তাকে ছেড়ে কথা বলে না, আর ওর কথার জবাব দেয়। সাথে সাথে কাভি অনেক রাগান্বিত হয়ে ওকে মারতে শুরু করে। এক পর্যায়ে ওকে মাটিতে ফেলে দিয়ে ওর চুলের মুঠি ধরে টানতে থাকে। এতে অনেক চিল্লাচিল্লি করছিল লাক্ষ্মী। তারপর কাভি একটা খুর হাতে নেয় আর লাক্ষ্মীর গলায় সেটা ধরে, ওপরে তাকেই একদম কেটে ফেলে। সেখানে থাকা সবার চোখের দিয়েই তখন পানি বেরোচ্ছিল। সন্ধ্যাবেলাতে কালী চলে আসে একটা ফুলের দোকানে। সেখান থেকে ফুল কিনে নিয়ে আসে লাক্ষ্মীর বাড়িতে। দেখতে পায় ঘরের মধ্যে অন্ধকারের একপাশে বসে আছে লাক্ষ্মী। তখন ওর কাছে গিয়ে ওকে টাচ করার সাথে সাথেই অনেক ভয় পেয়ে যায় লাক্ষ্মী, সাথে প্রচণ্ড চিল্লাচিল্লিও করতে থাকে। দেখা যায় ওর সব চুলগুলো কেটে দিয়েছিল কাভি, আর এর জন্য সে এতটা ভয় পেয়েছিল, কারণ লাক্ষ্মী মনে করতো যে তার কনফিডেন্স ছিল তার চুলের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে ওর বান্ধবী, আর আজকে ফ্যাক্টরিতে যা যা ঘটেছিল সবকিছু খুলে বলে কালীকে। তখন কালী লাক্ষ্মীর হাত ধরে নিয়ে চলে আসে দেবার বাড়ির সামনে। ওর বাড়ির আশেপাশে অনেক মানুষ ছিল। কালী যখন লাক্ষ্মীকে নিয়ে ভেতরে ঢুকতে চাইছিল, তখন সবাই ওকে বাধাও দিচ্ছিল। এর জন্য ওদেরকে মারধর করে ঠেলে ঠুলে ভেতরে ঢুকতে হয় কালীর। এতগুলো মানুষ মিলেও কালীকে থামিয়ে রাখতে পারে না। তারপর সে সোজা চলে আসে দেবার কাছে, আর কাভি যে লাক্ষ্মীর সঙ্গে আজকে কি করেছে এগুলো ওকে জানায়। সাথে এটাও বলে লাক্ষ্মী আর আমার বিয়ে হতে চলেছে অল্প দিনের মধ্যেই, তো আপনি ওকে একটু শাসন করে দিন, সে যেন এর পরে আর এমন কোনো ব্যবহারই না করে লাক্ষ্মীর সঙ্গে। তখন কালী ওকে ধরে বাহিরে নিয়ে আসে আর বলতে থাকে, তোর কথার ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে না তুই আমাকে রিকোয়েস্ট করতে এসেছিস, মনে হচ্ছে তুই আমাকে অর্ডার দিচ্ছিস। তোর এত বড় সাহস যে তুই আমার বাড়িতে এসে আমাকেই অর্ডার দিচ্ছিস। এই কথাটা শুনে তো খানিকটা শক খেয়ে যায় কালী, আর বলতে থাকে, আপনি আমাকে ভুল বুঝতেছেন, আপনাকে তো আমি গুরুজি মানি, আপনাকে আমি কেন অর্ডার দিব, আমি আপনাকে রিকোয়েস্টই করছি। কিন্তু তারপরেও দেবা বলে, তোর সাহস হয় কিভাবে আমাকে কুস্তিতে হারিয়ে সেই কথাটা আবার গোটা রাজ্যে প্রচার করার? তোকে আমি অনেক সহ্য করেছি, আর নয়, এবার আমি সবাইকে দেখিয়ে দিব যে দেবা কি জিনিস। তোকে আমি 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তোর পরিবারকে সবাইকে আমি মেরে ফেলবো। এই কথাটা সে আবার তার লোকজনকেও বলে।
ব্যাপারটা শুনে তো অনেক ভয় পেয়ে গিয়েছিল কালী। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এতদিন সে যাকে আইডল ভাবতো, আজকে সেই তার পুরো পরিবার ধ্বংস করার চেষ্টা করছে। তারপর কান্না করতে করতে চলে আসে সত্যবতীর বাড়ির সামনে। সেখানেও মানুষজন ওকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। তখন কালী তাকে মনে করিয়ে দেয়, সেদিন হলের ভেতরে আমি আপনাদের জান বাঁচিয়েছিলাম। তারপর অবশ্য ওদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়। সেখানে গিয়েই কালী সত্যবতীকে সব কিছু খুলে বলে, সেদিন তো সিনেমা হলের মধ্যে আমি আপনাদেরকে বাঁচিয়েছিলাম, তাহলে আজকে আমার পরিবারকে আপনি বাঁচিয়ে দিন। দেবা স্যারকে আপনি বললেই উনি শুনবেন, আপনার তো কোনো কথাই উনি ফেলেন না। কিন্তু এখানেই বাধে আরেকটা বিপত্তি। সত্যবতীর চেহারাটা আস্তে আস্তে পাল্টে যায়। তখন সে জানায়, তোর 24 ঘন্টার তো কয়েক ঘন্টা পার হয়ে গেছে, এখন তুই কি করবি? যা করার তাড়াতাড়ি কর। তার মানে সেও দেবার পক্ষেই। এতে আরও বেশি চিন্তায় পড়ে যায় কালী, আর সেখান থেকে কান্না করতে করতে চলে আসে সুরাপ্পার কাছে। তার কাছ থেকে সাহায্য চাইলেও সে বলে যে আমি কোনো সাহায্য করতে পারবো না এখন। তবে তিনি অবশ্য একটা উপদেশ দেয়, যত তাড়াতাড়ি সম্ভব তুই এই পরিবার নিয়ে শহর ছেড়ে পালিয়ে যা। এখন কালী কি করবে? সে তার পুরো পরিবারের মানুষজনের পিছে পিছে ঘুরছিল। কাকে কখন যে অ্যাটাক করা হয় সেও তো বুঝতে পারছিল না। আর আশেপাশের সব জায়গাতেই দেবার লোকজন দিয়ে ভরা ছিল। এরকম করে পুরোটা দিন দৌড় পাড়তে পারতেই কেটে যায় কালীর। রাত্রেবেলাতে সবাই ঘরের মধ্যেই ছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল কালী। তখন হঠাৎ করে বাহিরের আবহাওয়াটা খুবই খারাপ হয়ে যায়। ওদের বাসার বিদ্যুৎটাও চলে যায়। খেয়াল করে দেখা যায় ওদের বাসার বাহিরে দেবার কয়েকশো লোক এসেছিল। এবার ওদের আর বাঁচার কোনো উপায় নেই। এমনভাবে কিছুক্ষণ চলার পরে হঠাৎ করেই ওর বড় ভাই গিয়ে একটা দা বের করে আনে। সেটা মাটিতে ফেলে দিয়ে বলে, যখন পরিবারের ওপর বিপদ আসে তখন কাউকে না কাউকে তো হাতিয়ার উঠাতেই হবে। এই কথাটা শুনে সেখান থেকে হাতিয়ারটা নিয়ে কালী চলে আসে বাহিরে, আর দেবার লোকজনকে একদম কচুকাটা করতে শুরু করে। সেখানে এতগুলো মানুষও কোনোভাবেই পেরে উঠছিল না কালীর সঙ্গে। সবাইকে জানে মেরে ফেলছিল কালী। কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা প্রায় সবাইকেই মেরে ফেলে। তখন বাহিরে আবার এরকম শব্দ শুনে বাহিরে চলে আসে ধর্মা। এতগুলো লাশর বাড়ির আশেপাশে দেখে তো হতভম্ব হয়ে যায়। তখন অবশ্য কালী একটা গাড়ির পিছনে লুকিয়েছিল। কিন্তু যখন ধর্মাকে কেউ একজন মারার জন্য এগিয়ে আসে, তখন সেখান থেকে বেরিয়ে আসে কালী আর ওকেও মেরে ফেলে। সেই রক্তটা গিয়ে পড়ে আবার ধর্মার মুখে। সাথে কালী বলতে থাকে, আমার পরিবারের ওপরে কেউ কিছু করতে চাইলে তার পরিণতি এমনই হবে, তার পরিণতি একটাই, মৃত্যু। এর পরপরই ধর্মা সেখানে গিয়ে পৌঁছে দেবার বাড়িতে, আর ওকে গিয়ে জানায়, তুই কয়েকশো লোক পাঠিয়েছিলি আমাদের কয়েকজনকে মারার জন্য, কিন্তু কেউই তো আর জীবিত নেই, সবাইকেই মেরে ফেলেছে আমার ছোট ভাই কালী, তো তোর অবস্থাও ঠিক তেমনটাই হবে। এর পরপরই দেখা যায় রক্তমাখা অবস্থাতে এন্ট্রি নেয় কালী। এই ব্যাপারটাতে একটুও ভয় পায় না দেবা, কারণ সে তো এরকম অনেক কিছুই পার করে এসেছে। এরপর শুরু হয়ে যায় ওদের দুজনের মধ্যকার ফাইট। অনেকক্ষণ ধরেই চলে ওদের মধ্যকার এই ফাইট। তারপর এক পর্যায়ে কালীকে ধরাশায়ী করে ফেলে দেবা, ওর গলাতে চাপ দিয়ে ধরেছিল। তখন ওর কাছে যায় ধর্মা আর ওকে বলে, তুই তো সবসময় বলতিস যে আমি তোর সাথে কথা বলি না, তোর চোখের দিকে নাকি আমি তাকাই না, তো তুই এখান থেকে দেবাকে মেরে বাহিরে আয়, সব কিছুই চেঞ্জ হয়ে যাবে, তোর ভাই তোর জন্য অপেক্ষা করবে। এটা বলেই সেখান থেকে বাহিরে বেরিয়ে আসে ধর্মা, আর ভেতরে তাণ্ডব শুরু করে দেয় কালী। অনেকজনকেই সেখানেও মেরে ফেলে, কিন্তু এতগুলো মানুষের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না সে। এক পর্যায়ে কয়েকজন মিলে ওকে ধরে মাটিতে ফেলে দেয়। তারপর ওর গলায় দেবা ছুরিটা বসাতে যাবে, ঠিক তখনই কালী বলে ওঠে, আমাকে ক্ষমা করবেন বস। এরপর দেখা যায় গোটা রাজ্যের সবাইকেই কোনো একটা খবর দেওয়া হচ্ছিল। দেখা যায় রক্তমাখা অবস্থাতে মাঠের ভেতর থেকে বেরিয়ে আসে কালী। ওর হাতে ছিল একটা মুন্ডি, এটা আসলে দেবার। সে ওর বাড়িতে গিয়েই ওকে মেরে ওর মুন্ডিটা নিয়ে এখানে এসেছে। কালী সোজা এসে থানায় প্রবেশ করে। সবসময় দেবা যেমন ভাবটা নিত ঠিক একইভাবে এবার নিয়েছিল কালী। এই ব্যাপারগুলো দেখে সেখানের পরিবেশটা উত্তাল হয়ে যায়। ওকে আবার এখানে প্রোটেকশন দিচ্ছিল পুলিশ। সারা আপ্পাকে বারবারই বলে এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু কিছুই শুনতে চায় না কালী। কিছুক্ষণের মধ্যেই থানার বাহিরে এসে পৌঁছে সত্যবতী। সে তার আঁচলটা পেতে তার স্বামীর মুন্ডিটা ভিক্ষা চায়। এই ব্যাপারটা দেখে ওনার প্রতি অনেকেরই মায়া হয়। তারপর কালী এগিয়ে গিয়ে মাথাটা দিয়ে দেয় ওনার আঁচলের ভেতরে। সেটা নিয়ে ওখান থেকে চলে যায় সত্যবতী। তিনি ওই মাথাটা নিয়ে চলে আসেন দেবার শেষ কার্যের জায়গায়। তারপর সেটা ওপরে ধরে বলে, দেবাকে মারার পেছনে যার হাত থাকুক না কেন, সে যত পাওয়ারফুলই হোক না কেন, তার আমি মৃত্যু চাই। তাকে যে মারতে পারবে এই বিশাল সাম্রাজ্য আমি ওকেই দিয়ে দেব দেবার।
সাথে আমিও তার দাসী হয়ে থাকবো চিরজীবন। এটা বলেই নিজের মঙ্গলসূত্রটা খুলে ফেলে সত্যবতী। দেবাকে মেরে ফেলাতে দেখতে দেখতেই পুরো রাজ্যের অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল। এর জন্য কালীকে পুলিশ প্রোটোকল দিয়ে এখান থেকে বের করে দেয়। চলে যাওয়ার সময়ও কালী বারবারই শুধু ওর ভাইয়ের সম্পর্কেই জানতে চাচ্ছিল যে ওর ভাই কোথায়। দেখা যায় ওর ভাই ধার্মা চলে আসে কালীর সেই শেষ কার্যে। ওর ভাবসাবি ছিল এখন একদমই অন্যরকম। তারপর সেখানে গিয়েই সত্যবতীর হাত থেকে মঙ্গলসূত্রটা নিয়ে ওকে পরিয়ে দেয়। আসলে ধার্মা সত্যবতীর জন্যই এতদিন ধরে বিয়ে করেনি। এখন কি তাহলে কালীকে মারতে যাবে সে? নিজের ভাইয়ের রক্ত সে বের করবে? এটুকু বলেই গল্পটা শেষ করে সুরায়াপ্পা। ততক্ষণে সেখানে কোনো একজন চলে এসেছিল তার দলবল নিয়ে, কিন্তু এখানে যে কে এসেছিল সেটা আর দেখা যায় না। অন্যদিকে দেখা যায় একটা ট্রেনের মধ্যে আগুন জ্বলছে। সেখানে কেউ ভগবানের মূর্তিকে অসম্মান করতে থাকলে তাদেরকে মারতে শুরু করে আরেকজন। ওর নাম কালা ভৈরবা। তার এই গল্পের সঙ্গে কী সম্পর্ক? আর কালীকেই বা কোথায় নিয়ে যাওয়া হলো? আর এখন যেহেতু সত্যবতীকে ধার্মা মঙ্গলসূত্র পরিয়ে বিয়ে করে নিয়েছে, তাহলে সে কি তার নিজের ভাইকে মারতে বের হবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদেরকে সিনেমার দ্বিতীয় পার্টটার জন্য অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।